ম্যাচ শেষ হয়েছে গেল পরশুদিন রাতে, এরপর 36 ঘন্টা পার হয়ে গেছে। তারপরও সবাই মনে হয় যার যার মোবাইলে ফেসবুকে যখন আপনারা স্ক্রল করছেন, সেখানে বাংলাদেশের ইন্ডিয়াকে হারিয়ে এই বছরটা যেভাবে তারা শেষ করলো এবং 22 বছরের অপেক্ষাটা যেভাবে মোচন হলো, সেটারই বন্দনা চলছে এবং আমার মনে হয় এটা আরো একদিন চলতেই থাকবে ইন্টারন্যাশনাল ফুটবল টোটালি শুরু হওয়ার আগ পর্যন্ত। দেখুন, কালকে আমি রাতে ফেসবুকে রিল দেখছিলাম, তো রিল অপশনে যেটা হয় যে আপনি একটা যেটা রিল দেখবেন আপনাকে ফেসবুক বারবার ওই জিনিসগুলো সাজেস্ট করবে। আমি সব দেখছি, চায়ের দোকান থেকে শুরু করে রিকশায় উঠে দাঁড়িয়ে মাঠের বাইরে ইউনিভার্সিটিগুলোর ক্যাম্পাসে, এবং ক্যাম্পাসের ওই ভিডিওগুলো পরে এত সুন্দর করে কম্পাইল করেছেন একজন এডিট করেছেন। আমি একটা ড্রোন ফুটেজ দেখেছি যেটাতে গোলটা পুরো পাওয়া গেছে। অবিশ্বাস্য কিছু চিত্র দেখে আমি মনে হয়েছে বা আমার কাছে মনে হয়েছে মাঠের ভেতরে থেকে খেলার যে আবহটা ছিল এটা সারা বাংলাদেশের স্পুলিংয়ের মতো ছড়িয়ে পড়েছে। এই হচ্ছে সেই গোলটা, যেই গোলটা বাংলাদেশের গেরোটা খুলেছে, যেই গোলে বাংলাদেশ একটা প্যাচ খুলে এখন নতুন করে শুরু করার স্বপ্ন দেখছে। এখান থেকে বাংলাদেশের ফুটবলের নতুন সূচনা হয় কিনা সেটা এখন দেখার বিষয়। এই ফ্রেশ রিস্টার্টটারই আসলে দরকার ছিল শরীফুল হক। দীর্ঘ একটা সময় বাকি আছে বাংলাদেশের পরবর্তী ম্যাচের আগে। যদি এই ম্যাচের রেজাল্টটা বাংলাদেশের ফেভারে না যেত, একটা চাপা শঙ্কা, একটা মানে ওই জায়গা থেকে, শঙ্কার জায়গা থেকে বাংলাদেশকে পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করতে হতো। কিন্তু ইভেন পুরো মাঠেও কিন্তু মানুষজন মনে করছিল যে এই বুঝি গেল, এই বুঝি এই লিডটা হাতছাড়া হয়ে গেল। কিন্তু যতবারই 70 মিনিটের পর থেকে ম্যাচটা গড়িয়েছে, মিতুল মার্মা যতবারই বলটা ক্লেম করেছেন ততবারই চিয়ারটা বেড়েছে, যেখানে তিনি দুয়োধ্বনি খাচ্ছিলেন। ইভেন আমরা যারা ম্যাচটা দেখছিলাম তাদের মধ্যেও একটা চাপা শঙ্কা কাজ করছিল, হয়তো এই লিডটা যাবে না ধরে রাখা। তারপর শেষ পর্যন্ত যেই মুহূর্তে বাংলাদেশ ম্যাচটা জিতেছে, এই দিন স্টেডিয়ামের আবহ অন্য কোনো কিছুর সাথে ম্যাচ করে না। ওই দিন রাতেই কিন্তু স্কটল্যান্ডের ম্যাচ ছিল, যেই ম্যাচে স্কটল্যান্ড অদ্ভুতভাবে জিতে কোয়ালিফাই করলো। কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে ওই অ্যাম্বিয়েন্স, হ্যামডেন পার্কের অ্যাম্বিয়েন্স আর বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়ামের অ্যাম্বিয়েন্স একাকার হয়ে গেছে মিলেমিশে। অদ্ভুত চমৎকার। এবং এর মাধ্যমে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং একটা উন্নতি হয়েছে, যে উন্নতিটা বাংলাদেশের খুব প্রয়োজন ছিল, তাই না? মানে বহুদিন বাদে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং একটু উন্নতি। আপনি যদি হিসেব করেন 9 বছর পর বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং এ সর্বোচ্চ অবস্থান এটা। মানে এর মাঝখানের সময়টার মধ্যে আপনি 181, 82, 83, 84 থেকে 83-তে এসেছেন, আবার 84-তে নেমেছেন, আবার 83-তে এসেছেন। এইবার বাংলাদেশ 180-তে অবস্থান করছে। এবং একটা জিনিস যদি আপনি মেলান, বাংলাদেশ কিন্তু শেষ 3টা ম্যাচ আনবিটেন। হংকং চায়নার এগেইনস্টে ওদের মাঠে যে ড্র করা, এরপর নেপালের এগেইনস্টে ন্যাশনাল স্টেডিয়ামে লাস্ট ফ্রেন্ডলি ম্যাচটা ড্র, এবং ইন্ডিয়ার সাথে জেতাটা। পুরো বছরের যদি আপনি এখন একটা র্যাপ আপ টানতে চান, হ্যাঁ আমরা এশিয়ান কাপ থেকে আপনার বিদায় হয়ে গেছি, সেই জায়গাটা আপনি দেখেন 8টা ম্যাচ বাংলাদেশ খেলেছে এই বছর, 2টা ম্যাচ জিতেছে, 4টা ড্র করেছে, 2টা হেরেছে। যেই 2টা ম্যাচ হেরেছে সেই 2টা ম্যাচেই ন্যাশনাল স্টেডিয়ামে। কিন্তু বাংলাদেশের ব্যাড লাক, সেই 2টা ম্যাচ দিয়ে আলটিমেটলি ডিসাইড হয়ে গেছে বাংলাদেশ যে এশিয়ান কাপে যেতে পারছে না। কিন্তু এশিয়ান কাপটা কতটা কাছে ছিল, বা লাস্ট উইন্ডোর আগ পর্যন্ত, অর্থাৎ মার্চ উইন্ডোর আগ পর্যন্ত যে বাংলাদেশ রেসে টিকে থাকতে পারতো, এই পারফরমেন্সগুলো সেটা আসলে আফসোসটা বাড়ায়। আফসোসটা আরো বেশি বেড়েছে সময়ের সঙ্গে। হয়তো বাংলাদেশ যখন জিতেছে তখন আমরা সবাই মিলে গোটা দেশ উদযাপন করেছি, কিন্তু আপনি যখন আবার হুঁশে ফিরবেন তখন আপনি জানেন যে আপনি এশিয়ান কাপের এত কাছাকাছি ছিলেন। যে উদযাপন আমরা দেখলাম এই একটা ম্যাচ জিতে, এই উদযাপনটা কোথায় আসলে যেত বা যেতে পারে বাংলাদেশ যদি কখনো এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারে, একটা মেজর টুর্নামেন্টে বাংলাদেশ যদি খেলতে পারে, বাংলাদেশের আবহটা কি হতে পারে আপনি মানে এটা কল্পনা করতে পারেন? এটার এই সম্ভাবনার কথা কিন্তু আমরা গতকালকে সমিত সোমের কাছ থেকে শুনেছি। সমিত সোম ঘরে ফিরেছেন কাইন্ড অফ শ্রীমঙ্গলে গিয়ে, তিনি সেখানে গিয়ে অনেক কথাই বলেছেন, সেখানকার স্থানীয় সাংবাদিকদের প্রশ্নোত্তরে জবাব দিয়েছেন। তবে যেটা স্ট্রাইক করেছে সবচেয়ে বেশি, যে এখন হামজা, সমিত তারা এটা শুরু করে দিয়েছেন, যে এই চ্যাপ্টারটা জামাল অনেক আগে শুরু করেছিলেন, এবং সেটার ফলাফলটাই আসলে বাংলাদেশের এই পয়েন্ট টেবিলে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা হয়তো অনেক আক্ষেপের কথা বলতে পারি যে ভারত বাংলাদেশের ম্যাচটা শিলংয়ে, সেখান থেকে অন্তত বাংলাদেশ হয়তো জয় ডিজার্ভ করে, বা হংকং চায়নার সঙ্গে ম্যাচটা হারে না। তারপরও এই পয়েন্টে ভারতকে হারানো 2টো ড্র রিফ্লেক্টস যে বাংলাদেশের নতুন চ্যাপ্টারটা শুরু হয়ে গেছে। বা রিফাত মাসুদ আপনি যেটা বলছিলেন, দিস ইজ ডে ওয়ান অফ বাংলাদেশের নিউ চ্যাপ্টার, এবং সমিত সোম বলছেন বাংলাদেশের ভবিষ্যৎটা ভালো এবং সেটা শুরু হবে পরের বছর থেকে। দেখেন এই পয়েন্ট টেবিলটা দেখলে ওই জিনিসটি আসলে মনে হয়, যদি আপনি ইন্ডিয়ার এগেইনস্টে 2টা পয়েন্ট পেতেন আপনার পয়েন্ট হতো 7, যদি আপনি সিঙ্গাপুরের এগেইনস্টে 1টা পয়েন্ট পেতেন পয়েন্ট হতো আপনার 8, যদি আপনি হংকং চায়নার এগেইনস্টে ড্র করতেন আপনার পয়েন্ট হতো 9, আপনি থাকতেন এই গ্রুপের টপে। 9
নয় নয় নয়, এই আশা ভরসা আর এই স্বপ্নভঙ্গ সবকিছু পার্ট অফ দ্য গেম। কিন্তু দিন শেষে যেটা ভালো যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পেরেছে। মানে যেটা হতো এই ম্যাচে যদি বাংলাদেশ হেরে যেত তাহলে আপনি চিন্তা করুন যে কি ধরনের সিনারিও বাংলাদেশের জন্য অপেক্ষা করত। এই জয়ের মাধ্যমে আমরা যেটা নতুন করে জেনেছি সেটা হচ্ছে আমরা দেশ হিসেবে এক। আমরা সবাই যারা ফুটবলার, যারা সমর্থক, যারা ফুটবল নিয়ে কাজ করেন, আমরা সবাই এক বিন্দুতে গিয়ে মিলি। আমরা এই ব্যাপারটা নতুন করে উপলব্ধি করেছি বা অনুধাবন করেছি যে আমরা আসলে বাংলাদেশটাকে যেভাবে দেখতে চাই সেটা একটা জয়ের মাধ্যমে আসে এবং সেই জয়টা ফুটবল মাঠের মাধ্যমে আসতে পারে। এইটা আমরা নতুন করে এক্সপ্লোর করলাম। যেটা হতে পারতো 10 জুন সিঙ্গাপুরের সঙ্গে ওই ম্যাচটায় যদি বাংলাদেশ না হারতো, যদি শেষ মুহূর্তের পেনাল্টিটা বাংলাদেশ পেত, হয়তো ম্যাচটা ড্র করতে পারতো। হয়তো 3-3 সমিত সোমের ওই হেডারটা যদি শেষ গল্প হতো ওই ম্যাচের, তাহলে হয়তো সেই দিনটা আসতো। কিন্তু সেই দিনটা এলো আরেকটু অপেক্ষায় আমাদেরকে রেখে এবং ইন্ডিয়াকে হারিয়ে। ইন্ডিয়া ব্যাপারটা কেন সিগনিফিকেন্ট? ইন্ডিয়া ব্যাপারটা সিগনিফিকেন্ট কারণ ইন্ডিয়া আমাদের প্রতিবেশী। ইন্ডিয়া এমন একটা দল যাদের এগেইনস্টে বাংলাদেশ জিততে পারছিল না। আমরা বলছি 22 বছর পরে, কিন্তু 22 বছর আগের হারটা জয়টা বাংলাদেশের, সেখানে একটা গোল্ডেন গোলের ব্যাপার ছিল যেটা কাগজে কলমে আপনি আসলে জয় হিসেবে ধরতে পারবেন না। তার মানে আপনার ইন্ডিয়ার এগেইনস্টে জিততে গেলে আরো পেছনে যেতে হবে এবং ওই সময়টায় তারও 26 বছর যদি আপনি পেছনে যান, তারও একটু মাঝামাঝি সময় যদি আমরা যাই, 2000 সালের কথা আপনি চিন্তা করুন। 2000 সালে লেস্টার শহরে বাংলাদেশ এবং ইন্ডিয়া একটা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছে। ওই লেস্টার শহরে তখন কে থাকেন? হামজা চৌধুরী থাকেন। হামজা চৌধুরীর বয়স তখন কত? 3 বা 4 বছর বয়স। সেই হামজা চৌধুরী হয়তো বাংলাদেশ কি ফুটবল কি তখন তিনি বুঝে উঠতে পারেন নাই। হামজা চৌধুরীর বাবা মারা হয়তো ততদিনে জানেন বা সবকিছু। সেই হামজা চৌধুরী যখন ওই 2000 সালের পরে 25 বছর পার করে এসে তিনি জাতীয় স্টেডিয়ামে ওই ধরনের পারফরমেন্স দেখান, ইন্ডিয়াকে হারান এবং স্টেডিয়াম প্রদক্ষিণ করে করে যান, তার গায়ের পেছনে থাকে বাংলাদেশের পতাকা, তখন একজন সুপারম্যান, সুপার হিউম্যান যে আমরা পেয়ে গেছি, সেটা যেমন আমরা বলতে পারি আমরা এখান থেকে নতুন স্বপ্ন দেখতে পারি। এবং এই যে বাংলাদেশ নতুন স্বপ্নটা দেখছে, তার আগে অবশ্য এশিয়ান কাপের লাস্ট বাছাই পর্বের ম্যাচটা রয়েছে, সেটাও আসলে নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের এগেইনস্টে। এবং যে ফ্রেশ রিস্টার্ট বা ডে ওয়ানের কথা যেটা বলা হচ্ছে, এই যে একটা লম্বা বিরতি, অর্থাৎ আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এরপর যে মার্চের ফিফা উইন্ডোতে বাংলাদেশের ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের এগেইনস্টে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে সেই ম্যাচে বাংলাদেশের কি কি চেঞ্জ হবে, বা সেই ম্যাচের আগে ওই যে আপনার রিস্টার্ট বাটনটা প্রেস করে ফুটবল ফেডারেশন নতুন পথের দিকে হাঁটবে কিনা। হয়তো আপনি ইন্ডিয়ার দিকে যদি তাকান, ইন্ডিয়া সেই প্ল্যানটা তারা আগেই করেছে। যখন দেখছে তারা এশিয়ান কাপের কোয়ালিফায়ারে ভালো পারফর্ম করছে না, তখনই তারা কোচ চেঞ্জ করলো, কোচকে দেখে ফেলেছে যে তাদের এশিয়ান কাপে কোয়ালিফাই করা হচ্ছে না, নেক্সট প্রজেক্টের দিকে আগাচ্ছে। হাভিয়ার কাবরেরা তিনি অলরেডি গতকালকে রাতে দেশ ছেড়েছেন। সেটা ছুটিও হতে পারে, কারণ এখন কোনো ব্যস্ততা নাই, যেহেতু এক মাসের মতো তিনি এখানে কাজ করেছেন, এরপর তিনি গেছেন, আবার তাকে ফিরিয়েও আনা হতে পারে। দেখুন, এমন একটা সময় তিনি যাচ্ছেন, নেক্সট গেম উইকে আপনি আবাহনী মোহামেডানের ম্যাচ পাবেন। বাংলাদেশের প্রিমিয়ার লিগ আরো একবার ফিরছে, বাংলাদেশের ঘরোয়া ফুটবল এখন ফুল ফোর্সে শুরু হবে। এখন হচ্ছে ডোমেস্টিকের সময়। এই যে মার্চ মাসের ম্যাচ, এই মার্চ মাসের আগ পর্যন্ত দুনিয়ার কোনো জায়গায় কোনো ইন্টারন্যাশনাল ফিফা উইন্ডো নাই এবং কোনো খেলাও নেই। আপনি ওই আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, কারো কোনো খেলা নেই। তো কাবরেরা যে এই আবাহনী মোহামেডান ম্যাচটা স্কিপ করে যাচ্ছেন, এটাতেও একটা ইঙ্গিত হয়তো থাকতে পারে যে তিনি আসলে কোচের ডাগ আউটে, বাংলাদেশ জাতীয় দলের কোচের ডাগ আউটে থাকছেন কিনা। তিনি যে পরিমাণ চাপে ছিলেন, চিন্তা করুন কাবরেরার কথা, আপনি হাভিয়ার কাবরেরা, আপনি 2022 সালে বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন, যাকে কেউ চিনতেন না, যিনি এর আগে কোনো জাতীয় দল তো দূরে থাক, তিনি কোনো ক্লাব টিমেরও দায়িত্ব পালন করেন নাই। সেই কাবরেরা 22 সালে যখন বাংলাদেশের কোচ হয়ে এলেন, তিনি ধীরে ধীরে একটু একটু করে উন্নতি করা শুরু করলেন। 2023 সালে বাংলাদেশ যে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেললো, সেটা পেছনে কাবরেরার একটা বড় অবদান আছে। বাংলাদেশ যে এখন বলটা ডিস্ট্রিবিউট করতে পারে, যে পাসিং ফুটবলটা খেলে, বা যেটাকে আমরা বলি যে চোখের জন্য নান্দনিক ফুটবল, সেটার পেছনে কাবরেরার একটা অবদান আছে। কিন্তু একটা সার্টেন লেভেল পরে তিনি যে আর এই দলটাকে কিছু দিতে পারছিলেন না, সেটা বোধহয় তিনিও একটা পয়েন্টে গিয়ে বুঝতে পেরেছেন। এবং এই কাবরেরা, যে কাবরেরাকে কেউ চিনতেন না বছরখানেক আগেও, আপনি বাংলাদেশের রাস্তাঘাটে কাউকে গিয়ে জিজ্ঞেস করেন বাংলাদেশের কোচের নাম কি, তখন তিনি হয় নাম বলতে পারবেন, নইলে চেহারা দিয়ে কোনো একভাবে আপনাকে বুঝিয়ে বলতে পারবেন। আপনি একবার ভাবুন, বাংলাদেশের ফুটবলের অবস্থা কি এই ছিল? বাংলাদেশের কোচের
নামটা কি আসলে লোকে জানতেন না। তো যেই লোক এইরকম অখ্যাত ছিলেন, তিনি যখন এরকম বিখ্যাত হয়ে যান বা কুখ্যাত হয়ে যান, তখন তার উপর যে চাপটা তৈরি হয়, সেই চাপে তিনিও বোধহয় খানিকটা নুয়ে পড়লেন শেষে গিয়ে। সেই চাপের ফলাফল বা জবাবটা তিনি কিছুটা হলেও দেয়া শিখেছিলেন। আমার কাছে মনে হয়েছে যে 23 এবং 24-এর শুরুর দিকে একরকম হাভিয়ার কাবরেরা ছিলেন, চাপের মুখে প্রশ্ন করলে সে প্রশ্নের বেশ বাঁকা উত্তর তিনি দিতে সিদ্ধহস্ত ছিলেন। প্রেস কনফারেন্স তার মোটামুটি বেশ কুখ্যাতই ছিল। সেখান থেকে চাপটাকে তিনি যেভাবে নিজের কাছে মতো নিয়েছেন, কিন্তু নিন্দার জবাবটা আসলে মাঠে তিনি কখনো দিতে পারেন নাই। ওই ল্যাপস অফ পারফরমেন্সেস, কিছু দুই একটা জয় কখনো কনসিস্টেন্সি আনেনি। আপনি যখন হামজা, সমিত, ফাহমেদুল, জায়ানদেরকে ইনক্লুড করলেন, আপনার দলের শক্তি তো অবশ্যই বেড়েছে, কিন্তু তারপরও তিনি যে কাজটা করতে চেয়েছেন, একজন জাতীয় দলের কোচ হিসেবে আপনার কাজ হচ্ছে দলটাকে মোটিভেট করা। আমরা জাতীয় দলে কখনোই স্টাইল বেসড ফুটবল খেলি না, বা জাতীয় দলে কখনোই স্টাইল ওরিয়েন্টেড ফুটবল খেলে আপনি রেজাল্ট আনতে পারবেন না। আপনি গত ইন্ডিয়ার ম্যাচে রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল খেলেছেন বলেই আপনার রেজাল্ট এসছে। হ্যাঁ, বাংলাদেশ তাও বিল্ড আপ করার চেষ্টা করেছে, মিতুল মার্মা বিল্ড আপ করতে গিয়ে ভুলও করেছেন ডিফেন্সিভ লাইনে, সেখানে হামজা না আটকালে বাংলাদেশ এই ম্যাচটাও হয়তো জিতে বের হতে পারতো না। তারপরও কাবরেরা বলতে পারেন যে তিনি ভাগ্যবান এই দিক থেকে যে বাংলাদেশের জয়টা তার ফেভারে গেছে, এবং এটা যদি তার শেষ ম্যাচ হয়ে থাকে, পরবর্তীতে আমরা যখন হাভিয়ার কাবরেরা অধ্যায় নিয়ে 2 বছর পর, 3 বছর পর বা আরো পরে আলোচনা করবো, বা যখন আমরা মতিউর মুন্নার গোল্ডেন গোলটা নিয়ে আলোচনা করি, আমরা তখন বাংলাদেশের জয়টা নিয়ে আলোচনা করি, তখন হাভিয়ার কাবরেরা আমরা এই ব্যাপারে বলবো যে হাভিয়ার কাবরেরা বাংলাদেশকে 22 বছর পর বা 26 বছর পর জয় এনে দিয়েছিলেন ইন্ডিয়ার সঙ্গে। কিন্তু তারপরও হাভিয়ার কাবরেরার অধ্যায়টাকে আমাদের যাচাই করতে গেলে খুবই মিশ্র একটা অনুভূতি নিয়ে যাচাই করতে হবে, এবং জেমিডের পর, অস্কার ব্রুজেনের ছোট অধ্যায়টার পর হাভিয়ার কাবরেরা কি খুব বেশি উন্নতি করতে পেরেছেন? হয়তো ডিবেটেবল। কিন্তু এই যে শেষ বছরটা, হামজা, সমিত, জায়ান, ফাহমেদুল, কিউবা, যত নামই থাকুক না কেন, ইভেন মোরসালিন, রাকিবরা তাদের নিজস্ব কমিটমেন্ট দেখিয়ে উন্নতি করেছেন। নিজস্ব কমিটমেন্ট না থাকলে বাংলাদেশ এই ম্যাচটা জেতে না। যে জায়গায় আপনার কালেকটিভ ওই জায়গা থেকেই বাংলাদেশ এই ম্যাচটা নিজেদের ফেভার এনেছে। হাভিয়ার কাবরেরার অধ্যায় কি হবে আমরা জানি না, বাট এগেইন এই জায়গাটা খুবই মিশ্র একটা জায়গা থেকে দেখতে হবে। মানে ধরে নেওয়া হচ্ছে আপনার হাভিয়ার কাবরেরা সেই অধ্যায়টা আসলে শেষ হয়ে গেছে। এখন শুধু হাভিয়ার কাবরেরা না, আমার মতে হচ্ছে কি আপনার পুরো কোচিং প্যানেলটাকেই ওই রিস্টার্ট বা রিশাফল সেই জিনিসটা আসলে করা উচিত। আপনাকে একটা এক্সাম্পল দেই, এই যে ধরেন হাভিয়ার কাবরেরা, তিনি ছিলেন কত বছর বলবো, 3.5 বছর, 3.5 বছর চলছে, 3.5 বছর, 4 বছর মানে সব মিলিয়ে প্রায় 4 বছরের মতো। আপনি দেখেন এই আমলটায় গোলকিপার কোচ চেঞ্জ হয়েছে 5 জন, লিটারেলি। আপনার ফিজিও চেঞ্জ হয় প্রত্যেক সিরিজে একজন করে নতুন ফিজিও হচ্ছে গিয়ে আসে, ডক্টর হচ্ছে গিয়ে আপনার প্রত্যেক সিরিজে আসলে চেঞ্জ হয়। এই জায়গায় কি একটা ফুল মানে সারা বছরের জন্য একটা ফুল সেটআপ কি দেয়া যায় না? এইটার মানে আরেকটা উদাহরণ দেখেন, ধরেন আমরা হচ্ছে ইদানিং মিতুল মার্মার ওপর দোষ দিচ্ছি, আমি গোলকিপিং পজিশনটা নিয়ে বলছি। এই মিতুল মার্মা হাভিয়ার কাবরেরার আমলেই খেলছেন, তাকে 5টা কোচের আন্ডারে, গোলকিপিং কোচের আন্ডারে 5 ভাবে তাকে প্রস্তুত হতে হয়েছে। আপনি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচের ওয়ার্ম আপ সেশনটার দিকে আপনি একটু খেয়াল করেন বা হচ্ছে একটু চিন্তা করেন। বাংলাদেশ দলের এখন গোলকিপিং কোচকে জাভি ফেরান্দো, যিনি হচ্ছে গিয়ে আপনার বার্সেলোনার একাডেমির কোচ ছিলেন, খুবই হাই প্রোফাইলের আল সাদের কোচ তিনি ছিলেন। এক এক কোচের কাজ করার ধরন এক এক রকম, কিন্তু আপনি যেই দেশে কাজ করছেন ওই দেশের ফুটবলাররা ওইটা নিতে পারছে কিনা সেটাও কিন্তু হচ্ছে এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। টিম নেমেছে 7টা 10-এ, গোলকিপাররা নেমেছে 7টা 7-এ, টিম প্র্যাকটিস করেছে আপনার 7টা 35 পর্যন্ত ওয়ার্ম আপ। এই পুরোটা সময় মিতুল মার্মাই হচ্ছে গিয়ে আপনার গোলকিপিং পজিশনটাতে তিনিই ছিলেন, এবং ওই 25 মিনিটের মধ্যে তিনি 35টা ডাইভ তাকে দিয়ে দেওয়ানো হয়েছে, শটগুলো আটকেছেন তিনি ডান পাশে বাম পাশে। এইটার পর কিন্তু মিতুল মার্মা তখনই আসলে ক্লান্ত হয়ে যায়, তখনই তিনি ক্লান্ত হয়ে গেছেনও। এরপরে আপনি কতক্ষণ সময়, আপনার 10 মিনিট পরে কিন্তু আপনাকে নতুন করে নামতে হচ্ছে। মানে আপনি বলতে চাইছেন যে ওই লোডটা তিনি নিতে পারেন না। এক্স্যাক্টলি, এই লোডটা তিনি, এটা তো গুরুতর অভিযোগ আমার কাছে মনে হয়। মানে এইটা কিন্তু হচ্ছে কি আপনার বাংলাদেশের ফুটবলাররা বা বাংলাদেশে যারা গোলকিপারদের কোচিং করান বা গোলকিপাররা যখন হচ্ছে ম্যাচের আগে ওয়ার্ম আপের সময়, কখনোই আপনি এত হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্টলি অল্প সময়ের মধ্যে আপনাকে এইভাবে আসলে প্র্যাকটিস করায়। কোচ তো এইটা হচ্ছে কি আপনাকে বলতে যাচ্ছি কোন জায়গাটায় ডিফারেন্ট ট্যাকটিক্সে ডিফারেন্ট মাসখানেক পরপরই আপনাদের হচ্ছে গিয়ে সেই জিনিসটা করতে হচ্ছে। ওই জায়গায় তো মাইন্ডসেটেরও তো একটা ব্যাপার থাকে। এটা পয়েন্ট, গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। ধরেন এই 35টা শটের জিনিসটা চাই হচ্ছে আপনার একজন থাকুক, গোলকিপাররাও জানবে উনি এইটা করান, আমাকে এই ফরম্যাটের মধ্যে যেতে হবে, ওই ফিজিও থাকবে যে
লাস্ট 6 মাস আগে ওই ফুটবলারের কি হয়েছিল, Exactly. তাকে হচ্ছে রেকর্ড বুক দেখে ধরতে হবে না, তাকে তার মনে পড়বে যে লাস্ট 6 মাস আগে এই ফুটবলার আমাকে এটা বলেছিল, তার ভেতরে ভেতরে এই একটা জিনিসও আসলে ছিল। এবং কেন বাংলাদেশের ফিক্স একটা লাইন আপ দরকার, বাংলাদেশের ক্লাবগুলো তো আসলে প্রফেশনাল না, যত যাই বলেন না নাই বলেন না কেন। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যখন একটা বড় প্যানেল থাকবে, তারা যখন ক্লাবগুলোতে প্লেয়ারদের ভালো মন্দ সব যাচাই বাছাই করবে, কারণ আপনি এটা বলে পারবেন না যে অমুক ক্লাবকে একটা ফিজিও এরকম আনো, সারাদিন তার পেছনে লেগে থাকো, ওই প্লেয়ার ইনজুর্ড হলে তার রেকর্ডগুলো আমার সঙ্গে শেয়ার করো, সেখানে আপনি এমন আহামরি কোনো ডেটা পাবেন না, কিন্তু বিএফএফ দেয় না। তো এই জিনিসগুলো ক্লাবগুলোও করতে পারবে না, কারণ ক্লাবের কাছে টাকা নেই। ক্লাবগুলো এই মুহূর্তে দারুণ মানে নিদারুণ অবস্থায় কাটাচ্ছে একটা ক্লাব। ইনফ্যাক্ট মানে বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডান সবার অবস্থা, আর নিচের দিকে ক্লাবগুলোর অবস্থা আরো খারাপ। সেই হিসাব থেকে যখন আপনি ফিক্স প্যানেল পাবেন, তারা হয়তো প্লেয়ারদের ওই ডেটাগুলো ঠিক মতো কালেক্ট করতে পারবেন, এবং তারপর যখন ইন্টারন্যাশনাল ব্রেকের সময় আসবে, তারা তখন স্কোয়াডটা ওইভাবে ঘোষণা করতে পারবেন। তখন মিতুল থাকুক, জিকো থাকুক, সুজন থাকুক বা শ্রাবণ থাকুক, যে গোলকিপিং কোচ থাকবেন তিনি জানবেন যে আমি এখন একে এইভাবে ডিল করতে পারি, বা এর মেন্টাল অবস্থা এরকম, তাকে আমি খেলাবো কি খেলাবো না। এক্স্যাক্টলি, গুড পয়েন্ট। এবং এইটাই আসলে এখন টার্গেট। কিন্তু এই পয়েন্টটা আমাকে একটু বলেন যে ওয়াই নাও, মানে হাভিয়ার কাবরার সঙ্গে কন্ট্রাক্ট মার্চ পর্যন্ত, এখন কেন আমরা কেন বলছি যে নাও ইজ দ্য আইডিয়াল টাইম? আপনি মার্চে নতুন কোচের দিকে না গিয়ে লেটস গো ফর ইট এখন। এক্স্যাক্টলি, আমারও পয়েন্ট হচ্ছে আপনার সেটা, আপনি ধরেন হচ্ছে ডিসেম্বর থেকে বা জানুয়ারি থেকে, আপনি নভেম্বর ডিসেম্বর এই বাকিটা সময় আপনি হচ্ছে সার্চ করেন। এখন বাংলাদেশের যে অবস্থা, ধরেন হচ্ছে বাংলাদেশের কেউ কোচ হতে চাবেন না, মানে আমাদের সীমাবদ্ধতার মধ্যে বা আয়ত্তের মধ্যে। হামজা চৌধুরী এই দেশে খেলেন, যারা হচ্ছে আপনার এই সাবকন্টিনেন্টে বা সাবকন্টিনেন্ট না, এখন বাংলাদেশের লেভেলটা আসলে ওই হামজার কারণে কন্টিনেন্টেই চলে গেছে, এশিয়ান কন্টিনেন্টেই আপনাকে বলতে হবে। সুতরাং সেই জায়গায় আপনি হচ্ছে একটু সার্চ করলে আমার মনে হয় হাই প্রোফাইলের কোচও বাংলাদেশে আনা সম্ভব। ওই বাজেটটা তখন একটা ফ্যাক্ট হবে, ওই জায়গায় নেগোসিয়েশনটা চলুক, কোন ধরনের কোচিং স্টাফ আসবে সেটা চলুক। এরপর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ওই কোচ তার প্যানেল নিয়ে, সেখানে হচ্ছে লোকাল অবশ্যই একজন অ্যাসিস্ট্যান্ট কোচ রাখা উচিত বলে আমাদের কাছে মনে হয়, বা আমার কাছেও মনে হয়, বা টেকনিক্যাল ডিরেক্টর তো আছে যিনি হচ্ছে তাকে ওই লোকাল ফুটবলারদের আগের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিগুলো আসলে দিতে পারবে। এরপর লিগের ম্যাচগুলো দেখে মার্চের জন্য কল আপটা করা হোক। এবং একটা কথা আমি হয়তো আমি জানি না, ওটা স্লিপ অফ টাং হতে পারে, কিন্তু আমি ডিসএগ্রি করবো ওই জায়গাতে। সেটা হচ্ছে যে এখন হামজা সমিতদের কোচ হওয়ার জন্য আমার কাছে মনে হয় অনেকেই মুখিয়ে থাকবেন, কারণ মনে স্লিপ অফ টাং ছিল সম্ভবত, আমার ভুল হতে পারে। বাট এটা একটা বড় অপরচুনিটি যে কোনো কোচের জন্য, যে তারা এরকম ইন্টারন্যাশনাল একজন প্লেয়ারকে ম্যানেজ করার সুযোগটা হেলায় হাতছাড়া করবেন। এখন পুরো ব্যাপারটা নেগোসিয়েশন, ফাইন্যান্সিয়াল ডিলিং যেভাবে যাই হোক না কেন, আমরা এর আগের উইন্ডোতে, মার্চের উইন্ডোতে দেখেছিলাম ঠিক দুটো ম্যাচ ডের আগে হাভিয়ার কাবরা দেশে ফিরে তারপর তিনি ফর্টিজের ম্যাচ দেখলেন, কিংস এরিনায় এসে ম্যাচ দেখেছিলেন। কিন্তু এই ফরম্যাটটা আসলে, যেহেতু আমরা এটাকে একটা নতুন শুরু বলছি, ওই নতুন কোচকে একজন লোকাল কোচের সঙ্গে টেকনিক্যাল ডিরেক্টরের সাথে মিলে বাংলাদেশের লোকাল অবস্থাটা বোঝা দরকার। কারণ তিনি তো জানেন একটা সেট অফ প্লেয়ার রেডি আছেন, কারণ তারা বাইরের লিগে খেলছেন। ক্যাভেলারিতে খেলবেন সমিত, হামজা খেলবেন লেস্টার সিটিতে, অন্য ক্লাবে যদি যান সেটা যেই সেট আপই থাকুক না কেন, বাকিদেরকে ঠিক করার জন্য আপনাদের তো অন্য প্লেয়ারও দরকার। সেই সেট অফ পুলটা আপনি লিগ থেকে নেবেন নাকি বাইরে থেকে ওই প্লেয়ার নেগোসিয়েশন করে নিয়ে আসবেন, সেটা আপনার ওই কোচের সঙ্গে বসে ঠিকঠাক করতে হবে। অ্যান্ড আইডিয়াল টাইম আপনার হয়তো এর আগেও চলে গেছে, কিন্তু আইডিয়াল টাইমের মেয়াদটা ফুরিয়ে যায়নি। সো ইটস স্টিল দেয়ার, মানে একেবারে না করার চেয়ে সামনে আপনি করা ভালো। আমি একটু এই পয়েন্টে, কোচের পয়েন্টে আসছে, কোচের নিয়োগটা আসলে কেমন হচ্ছে। আমি এটা আরো কয়েকটা জায়গায় বলেছি যে আমার মনে হয় কোচ নিয়োগের ব্যাপারে বাফের টেকনিক্যাল কমিটি তো আসলে আছেই, কিন্তু হামজা চৌধুরীর কাছে যাওয়া উচিত, হামজা চৌধুরীকে জিজ্ঞেস করা উচিত, সমিত সন্ধ্যে জিজ্ঞাসা করা উচিত, বা স্পেশালি হামজাকেই আপনি টার্গেট করতে পারেন যে আমাদের এই টিমটায় তোমার কাছে কি মনে হয় আমরা এখন কোন টাইপের কোচের জন্য যেতে পারি। সেটার জন্য হামজা সরাসরি নিজে হয়তো যোগাযোগ করতে পারেন, তিনি হয়তো একটু স্টেপ আপ করতে পারেন। এবং সামনের দিকে যখন আপনি তাকাবেন, এই দলটার মাঠের লিডার, যখন আপনি মাঠে দেখতেই পাচ্ছেন যে হামজা চৌধুরী লিড দিচ্ছেন, তখন তাকে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা দেন। মানে আপনার দলে আমি জানি জামাল ভুঁইয়া ক্যাপ্টেন, জামাল ভুঁইয়া খেলে জামাল ভুঁইয়া ক্যাপ্টেন থাকলো, কিন্তু জামাল ভুঁইয়ার অবর্তমানে জামাল ভুঁইয়া যদি 11-এ না থাকেন, তাহলে ক্যাপ্টেন আপনি মাঠে যিনি লিড করছেন তাকেই দেন। এটা আমার কাছে মনে হয় একটা বেটার স্টেটমেন্ট দেয় দলের জন্য। মাঠে ওই দিন অফিশিয়াল ক্যাপ্টেন ছিলেন সোহেল রানা সিনিয়র, সেইখানে হামজা চৌধুরী সোহেল রানাকে বলছেন যে কোন পজিশনে কোন জোনে যাইতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো সেই হিসাব থেকে আপনি কেন হামজাকে এই ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা দেবেন না? আমার মনে হয় আপনি যদি সোহেল রানা হন, আপনি যদি তপু বর্মন হন, আপনার ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা খুলে জামাল ভুঁইয়ার কাছে, জামাল ভুঁইয়া বলছি, হামজার কাছে দিতে পারা তো আসলে গৌরবের একটা ব্যাপার। আপনি তো যাকে তাকে দিচ্ছেন, আমাকে তো দিচ্ছেন না। দেখেন আপনার মন খারাপ করে দিচ্ছেন তো হামজা চৌধুরীকে দেবেন। যখন হচ্ছে আপনার হাভিয়ার কাবরেরাকে প্রশ্ন করা হয়, তখন তিনি হচ্ছে বলেন আমার দলে হচ্ছে ক্যাপ্টেন 3 জন। ইনফ্যাক্ট হামজা আসার পরও এটার হচ্ছে আপনি ভাইস ভার্সা দুইভাবে আপনি ভাবতে পারেন। হামজা যেহেতু আপনার মার্চে হামজা প্রথম বাংলাদেশ টিমের সাথে ইন্টিগ্রেট হলো, এরপর টিমের সাথে
কেমন কিভাবে তার আসলে বন্ডিংটা হয় সেইটা হয়তো আপনি মার্চ উইন্ডোতে হয়তো আপনি দেখতে চেয়েছেন, হয়তো আপনি সেটা মার্চের সময় কম পেয়েছে, জুন উইন্ডোতে আপনি দেখতে চেয়েছেন, বাট আমার মনে হয় এরপরেই আসলে দিয়ে দেওয়া যেত। কারণ হামজাকে মনে হয় আমরা যেভাবে দেখি, আমার মনে হয় সাধারণ মানুষও বুঝে গেছে অ্যাজ এ হিউম্যান বিং, ড্রেসিং রুমের বাইরে, মাঠের বাইরে হামজা চৌধুরী আসলে একই ক্যারেক্টার, ওর মধ্যে আসলে কোনো চেঞ্জ নেই, উনি এরকম সহজ সরল অমায়িক, এটাই আসলে হামজা চৌধুরী। সুতরাং ইটস টাইম কোচও চেঞ্জ করার টাইম এবং ক্যাপ্টেন্সির আর্মরেন্টটা আসলে হামজা চৌধুরীকে দিয়ে দেওয়ার টাইম। কোচের এই জায়গাটায় আমার কাছে মনে হয়, দেখেন আপনি যখন কোচ নিয়োগ দিবেন তখন আপনি এখন যদি নিয়োগ দেন জানুয়ারি মাস থেকে, তাহলে আপনার কোচ নতুন করে দেখতে পারবেন পুরোটা সময় জুড়ে। মার্চে তিনি একটা তার দল ডাকতে পারবেন, জানুয়ারি ফেব্রুয়ারি পুরোটা ঘরোয়া লিগের ব্যস্ততা আছে, মার্চে একটাই ম্যাচ, তাহলে সুবিধাটা হচ্ছে নতুন কোচ একটা কম্পিটিটিভ ম্যাচের ফ্লেভার পেলেন। কম্পিটিটিভ ম্যাচের ফ্লেভার পাওয়ার পরে তিনি কিন্তু পুরো বছর জুড়ে আর কম্পিটিটিভ ম্যাচ খেলার তার সুযোগ খুবই কম, আনলেস আপনি এশিয়ান গেমস বা এইগুলোর কোয়ালিফায়ার্স নিয়ে আসেন, সেই কোয়ালিফায়ার্স গুলো নিয়ে আসেন। আগামী বছরটা বাংলাদেশের জন্য ভাইটাল এই কারণ বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং এ উন্নতি করতে হবে। র্যাঙ্কিং উন্নতি করতে হলে আপনার চেয়ে হায়ার র্যাঙ্ক টিমের এগেইনস্টে খেলতে হবে, তাদের সঙ্গে জিততে পারতে হবে। কেন আপনি ফিফা র্যাঙ্কিং উন্নতি করতে চাইবেন? ইতালি যে এখন পট 1 এ জায়গা পেয়েছে ফিফা র্যাঙ্কিং এর কারণে, প্লে অফের বিশ্বকাপে, নইলে তাদের জন্য পাথওয়েটা কঠিন হতো। বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের টার্গেট আছে 2030 সালের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে, নতুন ফরম্যাটে এখন অফিসিয়ালি আমরা জানি না, কিন্তু ধরে নিই যে আগের ফরম্যাটটাতেই তারা থাকবে, দল যেহেতু বাড়বে না। সেই ফরম্যাটে যদি আপনার প্রি কোয়ালিফায়ারকে আপনি স্কিপ করতে পারেন, মানে কোয়ালিফায়ারের ফার্স্ট রাউন্ডটা, তাহলে এটা আপনার জন্য একটা বিরাট বড় সুবিধা। কারণ ওই সময় দেখা যায় যে দুটো ম্যাচ হোম আর আওয়ে যে কোনো কিছু করতে পারে। এই টাইমটা নতুন কোচকে দেওয়ার জন্য এটা একটা আইডিয়াল টাইম আমার কাছে মনে হয়। এবং আমরা যতটুকু শুনেছি কাবরেরা নিজেও আসলে খুব একটা আর ইন্টারেস্টেড নন, কারণ যে পরিমাণ চাপের ভেতর দিয়ে তিনি গেছেন। আর ওই যে কোচের কথা বললেন না, যে নাম করা কোচ আর এইরকম কোচ, আমার মনে হয় এর ভিতরে একটা প্রপার ব্যালেন্স দরকার। নাবিল খান বলছেন যে সব কোচ হয়তো আসতে চাইবেন না, কারণ মানে সব ধরেন হচ্ছে কি আপনি মানে ওইটা জিনিসটা জাভি হার্নান্দেজ ইস্যু আসতে চাইবেন না, আসতে চাইবেন না, কিন্তু এই কন্টিনেন্টের মধ্যে যারা কাজ করে, যারা হচ্ছে মিড লেভেলের, দুজনের কথার একটা ব্যালেন্স করি। মানে নাবিল খান যেটা বলছে ওটাও সত্যি, আপনি যেটা বলেছেন ওটাও সত্যি। আমাদের দরকার এমন একজন কোচ যিনি বাংলাদেশের এই বাস্তবতাটা স্বীকার করে নেবেন, বাস্তবতা তিনি বুঝবেন। আমি এখানে এসে যদি বলি আমার মেডিকেল টিম লাগবে 25 জনের, দিতে পারবো না ভাই, আমার পকেটে পয়সা নাই, এটা আমি পারবো না, আমার মেয়েরা বেতন পাচ্ছে না, আমার মেয়েদের বেতনটা আগে মেটাতে হবে। আমি তাই এমন কোনো হাই প্রোফাইল কোচের দিকে যাব না যিনি আমাকে হেল্প করবেন না, আবার আমি এমন কোনো কোচের দিকে যাব না যিনি আসলে কখনো কোনো কাজই করেন নাই। আমার অ্যাটলিস্ট এমন একজন কোচ দরকার যিনি একটা দলকে নিয়ে এশিয়ান কাপে প্রতিনিধিত্ব করেছেন, নট কোয়ালিফাইং খেলেছেন। এশিয়ান কাপে প্রতিনিধিত্ব করলে সুবিধা হচ্ছে তিনি জানেন যে ওই জায়গায় কি করে পৌঁছাতে হয়। যখন একবার রাস্তা আপনার জানা থাকে, এক রাস্তা দিয়ে আপনি একবার গেছেন, ওই রাস্তা আপনি নতুন করে খুঁজে বের করতে হলে আপনার মাথা ঘামাতে খুব বেশি হয় না, আপনি জানেন কি করে ওই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে হয়। তাই এরকম একজন কোচ দরকার যিনি এশিয়াতে নাম করা বা এশিয়াতে প্রমিনেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম খুব ওল্ড কেউ না, লাইক নট অ্যাবাভ 50। যেটা কাহিনী সেটা হচ্ছে যে আপনার ট্যাকটিক্স তো পরিবর্তন হয়, কৌশল তো বিবর্তন হয়, এমন কোন কৌশল দিয়ে, আমি জানি ইন্টারন্যাশনাল গেমে এত বেশি ট্যাকটিক্সের মার প্যাচ নাই, কিন্তু এমন কোন কৌশল আসলে এখন রপ্ত করার সময় বা সুযোগ নাই যেটা হয়তো সেকেলে হয়ে গেছে। এক্স্যাক্টলি, এবং এমন কোচ দরকার যিনি বেসিক্যালি এই টিমের স্ট্রিংটাকে ধরে রাখতে পারবেন। হ্যাঁ, আপনার দলে হামজা চৌধুরী সমেত যেই থাকুক না কেন, মানে ইগো ম্যানেজ করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এবং এশিয়া যিনি ভালো বোঝেন, সাউথ এশিয়ার কালচারটা স্পেসিফিকলি, আমাদের এই দেশের কালচার আবার পাল্টে যাবে ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, যেখানেই যাই না কেন, এই দেশের কালচারটা যিনি ভালো বুঝবেন, এবং যেটা বললেন মানে আই টোটালি এগ্রি যে এশিয়ান কাপে কোয়ালিফাই করার রাস্তা যিনি জানেন, বা অন্তত সেখানে অনেক দূর পর্যন্ত গিয়েছেন, এরকম কোনো কোচ যদি থাকেন, অনেকেই আছেন, এবং বাংলাদেশ এরকম কোচের এগেন্সে ফেসও করেছে ইনফ্যাক্ট। সো এইরকম কোচ আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি জরুরি। দেখা যাক আসলে ফুটবল ফেডারেশন তারা কি সিদ্ধান্ত নেয় মার্চের সেই ম্যাচটার আগে। ইনফ্যাক্ট হাভিয়ার কাবরেরার যে ছুটিতে গেছেন, নাকি আসলে তাকে অফিসিয়ালি তার চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিং রয়েছে আগামী সপ্তাহে, সেই সপ্তাহেই মনে হয় জানা যাবে এই ব্যাপারের অফিসিয়াল কনফার্মেশনটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.